স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। বিনিয়োগের জন্য সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। কেউ যদি লক্ষ্য নিয়ে বিনিয়োগ করতে চায় তাহলে বাংলাদেশকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে বিদেশি বিনিয়োগকারীদের নিজের দেশ ভাবারও আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বকে বদলে দেওয়ার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বিডার আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। আয়োজনের তৃতীয় দিনে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় আবেগ আপ্লুত প্রধান উপদেষ্টা বলেন, কৃষি প্রধান বাংলাদেশ এখন তৈরি পোশাক শিল্পের জন্য পরিচিত। প্রথম প্রজন্মের ব্যবসায়ীদের হাত ধরে গড়া শিল্প বয়ে নিয়ে যাচ্ছে দ্বিতীয় প্রজন্ম। এখানে রয়েছে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ প্রজন্ম। বাংলাদেশ is a place to see that how suddenly people বাংলাদেশ এমন একটি জায়গা যা দেখার মতো। দেখেন, আমরা কৃষক হিসেবে পরিচিত ছিলাম, কিন্তু 60-এর দশকে কিছু পাগল তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি পোশাক শিল্প গড়ে ওঠে। এখন প্রথম প্রজন্মের পর দ্বিতীয় প্রজন্ম এই শিল্প এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে তৃতীয় প্রজন্মও চলে এসেছে, যারা তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ গোষ্ঠী। তাদের সমস্যা সমাধানের দক্ষতা আছে। আমরা অনেক কিছু করতে পারবো। we people can do that. বাংলাদেশের বিশ্বকে বদলে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, এটি এখন যুক্তরাষ্ট্রের মতো দেশে বিশাল পরিসরে কাজ করছে। ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য। Business in Bangladesh is not only for Bangladesh. বাংলাদেশে বিনিয়োগ শুধু বাংলাদেশের জন্য নয়, এখানে বিনিয়োগ মানে পুরো বিশ্বের জন্য বিনিয়োগ। দেখেন গ্রামীণ ব্যাংকের দিকে, এটি গ্রামীণ আমেরিকা হিসেবে সেখানে ব্যবসা করছে। Business in the United States, গ্রামীণ আমেরিকা। অর্থ উপার্জন আনন্দের, তার চেয়েও আনন্দের বিনিয়োগ। তাই যদি কেউ লক্ষ্য নির্ধারণ করে ব্যবসা করতে চান, তো বাংলাদেশকেই বেছে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। These big industries and so on, and inviting you for so many countries. বিনিয়োগের জন্য অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। তাই আসুন নিজের দেশ মনে করে এখানে বিনিয়োগ করুন, কারণ এখানে বৃহৎ তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর অনেক সুযোগ রয়েছে। Came a long way in a very short time. বিনিয়োগে বিশেষ অবদান রাখায় 5 শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয় এক বিদেশি বিনিয়োগকারীকে। বুধবার সম্মেলনে সেবার মাধ্যমে বাংলাদেশে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার রিফাত তাসনুভা। রিফাত, বিনিয়োগ সম্মেলনের কাল তো শেষ দিন, এই সম্মেলনের প্রত্যাশা আর প্রাপ্তির যোগসূত্র কতটা ঘটলো, কি মনে করছেন? সেটা ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই আপনাকে। আপনি জানেন যে আজকে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি তার বার্তার মাধ্যমে কিন্তু অনেক কিছুই তার বক্তব্যের মধ্যে কিন্তু অনেক বার্তা দিয়ে গেছেন, এবং এই বিনিয়োগ সম্মেলনের যে প্রধান উদ্দেশ্য রয়েছে এবং প্রাপ্তির যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আজ সারাদিন এখানে থেকে আমরা অনেকটাই বুঝতে পেরেছি। আসলে এখানে যদি সবার আগে আমরা বলি যে প্রত্যাশার জায়গাটি কি, তাহলে আমরা শুরুতেই বলবো অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থাৎ অর্থনৈতিক বাংলাদেশকে একটি সমৃদ্ধ সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার জন্য যা কিছু করার প্রয়োজন রয়েছে, বিশেষ করে বাংলাদেশে যে এই মুহূর্তে যে ধরনের প্রতিকূল পরিস্থিতিগুলো রয়েছে, এই প্রতিকূল পরিস্থিতি অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে কিংবা বিনিয়োগের ক্ষেত্রে কিংবা যে শঙ্কাগুলো রয়েছে সেই শঙ্কাগুলো যেন না থাকে, সেই শঙ্কাগুলো যেন দূর হয়, বিদেশি বিনিয়োগ যেন আসে, দেশি যারা উদ্যোক্তা রয়েছেন তারা যেন বিনিয়োগে আগ্রহী হন, এই বিষয়গুলোই কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখা হয়েছে। এবং একটি বিষয় বলি যে এখানে আস্থা অর্জন এবং ঝুঁকিহীন বিনিয়োগের একটি জায়গা বাংলাদেশ, এই কথাটি কিন্তু আমরা সব সময়ই দেখে এসেছি, আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে পেয়েছি। এছাড়া আপনাকে একটু বলে রাখি যে এখানে টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি কেবল যে বিনিয়োগ হবে, বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে, বাংলাদেশে বিনিয়োগ বাড়বে, এই বিষয়টিগুলো নয়। এখানে একটি টেকসই অর্থনীতি গড়ে তোলার জন্য একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি যে পাইপলাইন তৈরি করা বিদেশি বিনিয়োগকারীদের সাথে বা বিদেশি ছোট বড় উদ্যোক্তা যারা রয়েছেন তারা যেন আকৃষ্ট হয় বাংলাদেশের প্রতি, সেই বিষয়গুলোর প্রতি কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, এবং এই সম্মেলনে কিন্তু এটি মূল উদ্দেশ্য ছিল। প্রাপ্তির কথাটা আপনাকে একটু বলতে চাই। আসলে এটা যে আপনি দেখছেন
যে সম্মেলন মানেই কিন্তু হচ্ছে হাজারো মানুষের সমবেত হবেন এখানে, দেশি বিদেশি নানান দেশের বিনিয়োগকারীরা এসেছেন, নীতি নির্ধারকরা রয়েছেন এখানে, একই সাথে কিন্তু ব্যবসায়ীরাও এখানে এসেছেন। এখানে আমরা তাদের অনেকের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আজকে হয়তো অনেক সময় দেখা যায় যে দেশি বিনিয়োগকারী বা উদ্যোক্তা তাদের অনেক কথা থাকে, যে কথাগুলো আমরা বিভিন্ন সময় শুনি, কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের জানতে চাই যে সম্মেলনের তৃতীয় দিন আজ, এবং আজ এই সম্মেলন উদ্বোধন করেছিলেন প্রধান উপদেষ্টা। তার বক্তব্যের মাধ্যমে আসলে কি বার্তা এলো? দেখেন, এখানে বিনিয়োগ সম্মেলনে প্রথমে এবং তিনি কিন্তু জোর দিয়েছেন বিনিয়োগের প্রতি, এবং বিনিয়োগ করতে কেবলমাত্র যে তিনি বিদেশি বিনিয়োগকারীদের জোর দিয়েছেন তা কিন্তু নয়। এখানে তিনি একটি কথা বারবার করে বলেছেন, একটি কথা তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে যে অর্থনীতি মুক্তি বা অর্থ উপার্জন বিষয়টিকে তিনি জোর দিয়েছে, যে অর্থ উপার্জন কিন্তু নিতান্তই আনন্দের বিষয়, কিন্তু এই অর্থ উপার্জন কেবলমাত্র যে আমরা চাকরি করে অর্থটিকে উপার্জন করতে হবে তা কিন্তু নয়। আমরা যদি শুরু করতে পারি, শুরু থেকে নানা রকমের সেই পরিবেশটা যদি এখানে তৈরি হয়, সেই পরিবেশ তৈরি হলে কিন্তু একজন ক্ষুদ্র উদ্যোক্তাও সফলতা অর্জন করতে পারে। এবং আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটি নিজস্ব প্রজেক্ট ছিল, যেটাকে আমরা বলে থাকি, কম বেশি সবাই চিনে থাকি, গ্রামীণ ব্যাংক। তার গ্রামীণ ব্যাংক আজ থেকে 41 বছর আগে তার এই গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়, এবং সেটি ধাপে ধাপে এখন তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন। তার বক্তব্যের এটা আসলে তিনি কেবলমাত্র তার অভিজ্ঞতার কথা তুলে ধরেনি, এখানে তিনি দেশে যে বিনিয়োগকারীরা রয়েছে তাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য এবং তাদেরকে আগ্রহী করে তোলার জন্য কিন্তু তিনি এই কথাটি বলেছেন। এবং তার এই কথার প্রেক্ষিতে আরো বেশ কিছু বিনিয়োগকারীর সাথেও কিন্তু আমরা কথা বলেছি তার এই বক্তব্যটিকে কেন্দ্র করে। তিনি বলেছেন যে তারা যতটুকু আমাদেরকে বলেছেন যে তার এই বক্তব্য কিন্তু তাদের মধ্যে অনেক বেশি প্রেরণা তৈরি করেছে, এবং তিনি কিন্তু একটা পর্যায়ে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন এই কথাগুলো বলার সময়। তরুণ উদ্যোক্তাদের কিন্তু তিনি বারবার জোর দিয়েছে। তিনি একটা কথা বারবার বলেছেন তরুণ উদ্যোক্তাদের, এবং কৃষি প্রধান দেশ, যে দেশ 60-এর দশকের আগেও কিন্তু কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত। আমরাও চাই আসলে যে বিদেশে বিনিয়োগ আমাদের দেশে বাড়ুক এবং অর্থনীতির দিক দিয়ে বাংলাদেশ আরো সমৃদ্ধ হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার বাংলা নববর্ষের শোভাযাত্রার মাধ্যমে দেশের ঐতিহ্য এবং সংস্কৃতিতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে চায় সরকার। আগের যে কোনো সময়ের চেয়ে ব্যতিক্রমী আয়োজন থাকছে বিশ্ব শান্তির বার্তা। সংস্কৃতি উপদেষ্টা জানান, সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অসাম্প্রদায়িক পরিবেশে দেশ মাতবে বর্ষবরণের আয়োজনে। বিশ্ববাসীর কাছে নতুনভাবে পরিচিত হবে বাংলাদেশ। বাংলা নববর্ষ এবং পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে সাজ রব। এরই মধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে উৎসব। বর্ষবরণ আয়োজন নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি উপদেষ্টারা। বর্ষবরণ ও চৈত্র সংক্রান্তিতে দেশব্যাপী থাকবে বিশেষ আয়োজন। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের 12টা জেলায় সাধু মেলা হচ্ছে। শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামাইল নৃত্য, গান, ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকির গান। নববর্ষের দিন ঐতিহ্যগতভাবে যে অনুষ্ঠানগুলো হয়, যেমন ছায়ানটের অনুষ্ঠান, সেটা হচ্ছে সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে। এবারের নববর্ষে শোভাযাত্রায় অংশ নিচ্ছে বাঙালি সহ 28টি জাতিগোষ্ঠী, যার মূল উদ্দেশ্য সব সম্প্রদায়ের সম্পর্ক উন্নয়ন এবং একতার পরিবেশ তৈরি করা। বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্যে, এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই। তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এবারের শোভাযাত্রায়। সবাইকে বিজু উদযাপনে রাঙামাটি আমন্ত্রণ জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, নির্বিঘ্নে উৎসব উদযাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নববর্ষ যেন আমাদের সবার ভালোভাবে আছে সেভাবেই প্রস্তুতি চলতেছে বিভিন্নভাবে। আমাদের কাস্টমারি যে হ্যাটম্যান, কারবারি, ইভেন আমাদের রাজা মহোদয়রা, তিন রাজা মহোদয়রাও এই লাইনে সবাইকে উদ্বুদ্ধ করতেছে যে আমরা লেট আস এনজয় টুগেদার। এছাড়াও সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক সংহতির বার্তা পৌঁছাতে শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হবে ফিলিস্তিনের কথাও। বাম্বা প্রায় 200 গিটারিস্ট নিয়ে রক মিউজিশিয়ানরা একটা গান গাবে, আপনারা জানেন সেই গানটা, ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। এবার বাংলা নববর্ষের শোভাযাত্রার মাধ্যমে দেশের ঐতিহ্য এবং সংস্কৃতিতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে চায় সরকার। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার সুলতানা স্বর্ণা।
স্বর্ণা, প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে 2 দিনব্যাপী নববর্ষ উদযাপন হতে যাচ্ছে। এই আয়োজনে কি কি থাকছে বিস্তারিত জানাবেন। ঈশিতা, আজ কিন্তু আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং তার পাশাপাশি পার্বত্য বিষয়ক উপদেষ্টা দুজনই কিন্তু আজ একটি প্রেস কনফারেন্স করেছেন ফরেন সার্ভিসে, এবং তারা কিন্তু আজ সুনির্দিষ্ট করে বলেছেন যে পার্বত্য যে অঞ্চল রয়েছে, অর্থাৎ যে জেলাগুলো রয়েছে, এবার 29টি জেলায় রাষ্ট্রীয়ভাবে কিন্তু পৃথক পৃথকভাবে বৈশাখীর যে উৎসবগুলো রয়েছে, অর্থাৎ আমাদের বিজু, তারপর সাংগ্রাই এর মতো যেসব বর্ষবরণের যে উৎসবগুলো রয়েছে পাহাড়িদের, সেই উৎসবগুলো কিন্তু উদযাপন করা হবে। এবং আদিবাসীদের এই উৎসবগুলোতে কিন্তু বারংবারই গত কয়েক বছর ধরে আমরা দেখেছি সমতলের মানুষের তেমন হয়তো বা অংশগ্রহণ ছিল না, কিংবা এত বড় পরিসরে অংশগ্রহণ কিন্তু করা হয়নি। সেক্ষেত্রে আজ সুদীপ্ত চাকমাও কিন্তু বলেছেন যে প্রথমবারের মতো এবার 12 এবং 13 তারিখ ঐচ্ছিক ছুটি যেহেতু ঘোষণা করা হয়েছে, তাই এই বৈশাখীর যে উৎসব রয়েছে সেই উৎসবগুলো সকলে উদযাপন করতে পারবেন এমন প্রত্যাশা কিন্তু তিনি করেছেন। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আপনি জিজ্ঞেস করছিলেন যে কি কি আসলে এবার রয়েছে, এবং 12 তারিখ থেকে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। 29টি জেলাতে কিন্তু এবার সাধু মেলা থেকে শুরু হচ্ছে 12 তারিখ থেকে যে উৎসব, এবং পর্যায়ক্রমে 13 তারিখ চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন জেলায় রয়েছে নিজ নিজ সম্প্রদায়ের উৎসব, এবং 14 তারিখ কেন্দ্রীয়ভাবে কিন্তু ঢাকায় উৎসব হচ্ছে। এবং সেক্ষেত্রে শোভাযাত্রা যেমন হচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু চৈত্র সংক্রান্তিতে আমরা প্রথমবারের মতো দেখছি একটি কনসার্ট হচ্ছে সরওয়ার্দী উদ্যানে, এবং তার পাশাপাশি কিন্তু ছায়ানটে আমরা দেখেছি যে উৎসব হচ্ছে। আসলে যে শোভাযাত্রাও কিংবা হয়ে থাকে সবগুলোতেই কিন্তু আমরা দেখছি যে এবার অর্থাৎ 2 দিন ব্যাপী আসলে অনেকগুলো উৎসব রয়েছে। আপনার কাছে একটা বিষয় জানতে চাই স্বর্ণা, যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের একটা কথা শোনা যাচ্ছিল, এ ব্যাপারে কিছু জানা গেছে কিনা? অবশ্যই ঈশিতা, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে কিনা কিংবা এই নামেই হবে কিনা, এটি নিয়ে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকের পরে কিন্তু জানানো হবে। তবে উৎসবগুলো নিয়ে আসলে বলছিলাম, এবং সেক্ষেত্রে 13 তারিখ চৈত্র সংক্রান্তির যে উৎসব রয়েছে, সেই চৈত্র সংক্রান্তির উৎসবে কিন্তু প্রথমবারের মতো আমরা এবার লক্ষ্য করেছি গারো, মারমার পাশাপাশি রং কিংবা চাকমা ব্যান্ডগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে চৈত্র সংক্রান্তির যে কনসার্ট রয়েছে সরওয়ার্দী উদ্যানে সেটিতে। এবং তার পাশাপাশি এবার শোভাযাত্রা নিয়ে আপনি প্রশ্ন করছিলেন, শোভাযাত্রা নিয়ে যদি বলি, প্রথমবারের মতো বাঙালি সহ 28টি মোট 28টি জাতিগোষ্ঠী কিন্তু এবার এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন, এবং শুধুমাত্র দেশীয় সংস্কৃতিকে তুলিয়ে ফুটানো হবে কিংবা অসাম্প্রদায়িক বার্তা দেয়া হবে এমনটাই কিন্তু নয়। ফিলিস্তিনের যারা রয়েছেন তাদের যে দুর্বিষহ গল্প সেটিও কিন্তু ফুটিয়ে তোলা হবে। এবং সেক্ষেত্রে কিন্তু আজ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেছেন যে বাম্বার পক্ষ থেকে প্রায় 400 মিউজিশিয়ান আসবেন, এবং তারা কিন্তু ফ্রম দ্য রিভার্স টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি এই গানটিও অন্তর্ভুক্ত করবেন। অর্থাৎ বোঝাই কিন্তু যাচ্ছে এবারের শোভাযাত্রার যে আয়োজন রয়েছে শুধুমাত্র বাংলাদেশি কিংবা বাংলাদেশি সত্তা নয়, তার পাশাপাশি বিশ্ব দরবারে নতুন করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করারও কিন্তু চেষ্টা করছেন উপদেষ্টারা। স্বর্ণা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে গণমাধ্যমকে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য হওয়ার আগেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানান দলটির নেতারা। বুধবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। বর্তমান সরকারকে আপনাদের আমরা সমর্থন করেছি, এখনো সমর্থন করি। আপনাদের অবশ্যই ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, এটা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। এদিকে দুপুরে গুলশানের সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব।
যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। জানান সংবিধানের ৫৫ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি, তবে ধর্মনিরপেক্ষতা বাতিল নিয়ে কোনো প্রস্তাবনা দেয়নি তারা। সেই সাথে জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের পক্ষেও নয় বিএনপি। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা এনসিসি নামে তারা অভিহিত করেছে, সেই ব্যবস্থাই তো আমরা স্বীকার করি না। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার শেষ হয়নি, বাজেনি নির্বাচনের ডামাডোল। এরই মধ্যে জাতীয় নির্বাচনের জন্য অন্তত ২৯০টি আসনের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ভোটের লড়াইয়ে নামবেন ঢাকার মিরপুরের একটি আসন থেকে, আর দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রার্থী হবেন খুলনা ৫ আসনে। দলটির দ্বিতীয় এই শীর্ষ নেতা জানিয়েছেন, কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন তার তালিকা তৈরি হয়েছে তৃণমূল নেতাদের গোপন ভোটে। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এসেছে নতুন রাজনৈতিক বাস্তবতা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্রুত জাতীয় নির্বাচনের জন্য চাপ দিয়ে আসছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। কিন্তু জামাতের প্রকাশ্য অবস্থান, আগে গুরুত্বপূর্ণ সংস্কার, পরে নির্বাচন। প্রকাশ্যে দ্রুত জাতীয় নির্বাচনের বিরোধিতা করলেও আড়ালে ভোটের প্রস্তুতিতে সবচেয়ে অগ্রগামী জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল জানালেন, এরই মধ্যে বেশিরভাগ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে তার দল। প্রার্থীগুলো আমরা প্রাথমিকভাবেই বাছাইটা করেছি। তফসিল ঘোষণা কাছাকাছি আসলে আমরা জোট সমঝোতা অ্যালায়েন্স কোথায় কি হয় এগুলো কাটছাট করে আমরা একটা ফাইনাল ডিক্লারেশন কেন্দ্রীয়ভাবে অফিস থেকেই দেবো। এটা হচ্ছে দু একটা জায়গা কোনো বিশেষ কারণে হয়তো আমরা সেই শাখাগুলো এখনো কাউকে জানাইনি। হ্যাঁ, ৯০ বেশি বাছাই হয়েই। জানা গেছে, কর্মীদের গোপন ভোটে ঢাকার মিরপুরের একটি আসনের সম্ভাব্য প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, আর খুলনা ৫ আসনে প্রার্থী হবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। সব প্রস্তুতি নিয়ে আগালেও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। এই স্থানীয় নির্বাচনও যদি পরে হয় তাহলে নট আনলাইকলি সেই নির্বাচনে কাটাকাটি, দুর্নীতি, মাসেল শক্তি, রাজনৈতিক দল যারাই ক্ষমতায় যাবে তারা ভাববে যে আমি যখন জিতে গেছি তো চেয়ারম্যান, মেম্বার, মেয়র সব আমার লাগবে। বিফোর পার্লামেন্ট ইলেকশন স্থানীয় নির্বাচনটা আমরা আগে দাবি করেছি। তাই আমরা দুইটা ইলেকশনই, একটা স্থানীয় একটা জাতীয়, পরপর আমরা দাবি করেছি। তিনি আরও জানান, জোটবদ্ধ নির্বাচন করলে আসন ছাড় দিতেও প্রস্তুত জামায়াত। যে আমার দল জোট কি হচ্ছে, কয়টা আসন হচ্ছে, সবগুলোই কিন্তু কিছুটা অপেক্ষার জন্য সময় গুনছে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে রাজশাহী বিভাগে বেড়েছে হত্যা, ডাকাতি ও দস্যুতা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার সৌরভ হাবিব। হাবিব, আপনার কাছে জানতে চাই যে আপনার প্রতিবেদনে আসলে আমরা দেখছিলাম যে ৫ আগস্টের পর রাজশাহীতে বেড়েছে অপরাধ প্রবণতা। প্রায় ৮ মাস পরেও আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সক্রিয় হতে পারেনি কেন? ঈশিতা, কিছু কিছু অপরাধ কিন্তু কমেছেও এবং কিছু কিছু অপরাধ বেড়েছে, যেমন হত্যা, ডাকাতি, এই অপরাধগুলো বেড়েছে। এবং এই অপরাধগুলোর পেছনে এখানকার যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে আসলে ৫ আগস্টের পরে অনেকেই কর্মসংস্থান হারিয়েছে, বেকার হয়েছে, তাদের অপরাধে জড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং এই কারণে অপরাধ বেড়ে যেতে পারে। এছাড়া ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের যে মনোবল ভেঙে যাওয়া কিংবা পুলিশের যে সাংগঠনিক অবস্থা ভেঙে যাওয়া, এসব কারণেও কিন্তু পুলিশ অনেকটা নিষ্ক্রিয় ছিল, যে কারণে কিন্তু অপরাধীরা এই সুযোগটা কাজে লাগিয়েছে এবং তারা কিন্তু দিনে দিনে এখন পুলিশ যেটা বলছে যে তারা এখন পুলিশ জনতা মিলে একসঙ্গে কাজ করছে এবং এই একসঙ্গে কাজ করার জন্য কিন্তু এই যে গত ঈদ গেল, রোজা গেল, এখন কিন্তু বড় ধরনের কোনো অপরাধ ঘটেনি বলে দাবি করছে। এছাড়া আরেকটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে উদ্ধারজনিত যে মামলা পুলিশে দেখা, এই উদ্ধারটা কিন্তু কমেছে। অর্থাৎ উদ্ধার যদি কমে যায় তাহলে অপরাধ কমেছে এমনটি নয়, উদ্ধার যদি কমেছে অর্থাৎ মাদক এবং অস্ত্র, এই যে রাজশাহী যেহেতু সীমান্তবর্তী জেলা, এদিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ মাদক এবং অস্ত্র প্রবেশ করে দেশে, এই উদ্ধারটি কিন্তু কমেছে। এর ৬ মাস আগে ৬,২২২টি মামলা হয়েছিল এই উদ্ধারজনিত এবং ৬ মাস পরে ২,৭৯৮টি মামলা হয়, অর্থাৎ ৩,৪২৪টি মামলা কিন্তু কমেছে। অর্থাৎ এই মামলাগুলো কিন্তু যে এই সীমান্ত দিয়ে যে
অস্ত্র মাদক আসে সেগুলো কিন্তু উদ্ধার হয়নি। তো এই কারণে কিন্তু এটাও কিন্তু পুলিশের কিছুটা দুর্বলতা বা নিষ্ক্রিয়তা বা আগের যে অবস্থা ছিল সেই অবস্থা না থাকার কারণে এই সুযোগটি পেয়েছে। সৌরভ, আমরা আপনার প্রতিবেদনে দেখছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য আসলে বিশিষ্টজনরা কিছু উদ্যোগের কথা বলেছেন। সেই উদ্যোগগুলো বাস্তবায়নে কোনো ধরনের প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা? আসলে এই যে কর্মসংস্থানের যে বিষয়টি, অধিকাংশ যারা কর্ম হারিয়েছেন তারা কিন্তু বিভিন্ন প্রাইভেট সেক্টরের, আর পুলিশের পক্ষ থেকে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করার সুযোগ খুবই কম। এখানে অনেকেই কর্মী ছাঁটাই হয়েছে বা অনেকেই কর্ম হারিয়েছেন। তো পুলিশের পক্ষ থেকে কিন্তু এই ধরনের উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। পুলিশ তাদের মতো করে পুলিশ জনতা মিলে রাত জেগে পাহারা দিচ্ছে কিছু কিছু এলাকায়। তারা যেসব এলাকায় ডাকাতি প্রবণ এলাকা সেসব এলাকাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছে। তারা কিন্তু তাদের মতো করে প্রশাসনিক কাজগুলো চালিয়ে যাচ্ছে। তো এই যে কর্মসংস্থান এটি কিন্তু আমরা ওভাবে দেখিনি ঈর্ষিতা। সৌরভ, আমরা আপনার কাছে জানছিলাম যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ আসলে একসাথে থেকেই কাজ করছে এবং আমরা আশা করছি আসলে সেই পরিস্থিতির উন্নতি হবে খুব দ্রুতই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডিবিসির নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।